হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে অমন দেবনাথ। অমন দেবনাথের র্যাঙ্ক কত, মার্কস কত, আমরা সবই ডিসকাস করবো ওর সাথে। অমন, ফার্স্ট অফ অল ওয়েলকাম। তোমার থ্যাংক র্যাঙ্ক, ইউ। মার্কস এগুলো সবাইকে বলে দাও, কি কত এসছে। নমস্কার, আমি অমন দেবনাথ। এবার রাধে রাধে। রাধে রাধে। আমি সিলেট দিয়েছিলাম। আমার র্যাঙ্ক এসেছে দেখতে পাচ্ছ 42 এবং 42, মার্কস করেছি 38.91 সামথিং। 67 আর 2023-এর র্যাঙ্ক। হ্যাঁ, তো লাস্ট ইয়ার আমি জিলেট দিয়েছিলাম, বাট আমার র্যাঙ্ক খুবই খারাপ এসেছিল। যেটা এসেছিল দেখতেই পাচ্ছ, 2300 প্লাস এসেছিল। সেখান থেকে আমি স্যারের কাছে স্টাডি করেছি, তারপর থেকে 42 এনেছি। এর পিছনে মেনলি আমি পশ্চিম মেদিনীপুরের ছেলে, তো মানে এইচএসে আমার পিওর সায়েন্স যদিও ছিল, খুব একটা পড়াশোনা করিনি। কিন্তু ডিপ্লোমাতে সেমিস্টার খুব চাপেই চলছিল, যে কারণে এটা খুব হচ্ছে একটা প্রপার স্টাডি হয়নি। র্যাঙ্ক কার্ড, দেখতে পাচ্ছ সবাই। হুম। 2300 মানে 2003 থেকে এত বড় একটা জাম, একটা বিশাল বড় একটা সাকসেস স্টোরি আজকে হতে চলেছে। সব ভালো স্টুডেন্টরা তো ঠিক আছে, ভালো র্যাঙ্ক করছে, কিন্তু 2300 থেকে 42 মানে যাদবপুরে ওর যা ডিপার্টমেন্ট সবই পেয়ে যাবে। তো আমরা পুরো স্টোরি ওর কাছ থেকে শুনবো। ফার্স্ট অফ অল, ব্যাচ কোনটা ছিল আমার? আমি অ্যাকচুয়ালি স্যারের কাছে ভর্তি হয়েছি অনলাইন রেগুলার স্টুডেন্ট ব্যাচেই। তো পশ্চিম হ্যাঁ, মেদিনীপুরে। আমি পশ্চিম মেদিনীপুরের ছেলে, তো স্যারের কাছে সেখানেই স্টাডি করেছি এবং স্যার প্রপারলি গাইড করেছেন আমাকে। তো যে কারণে আমি মনে করি যে এই কোনো এক্সাম ক্লিয়ার করার জন্য হার্ডওয়ার্কের থেকে বেশি সঠিক ডাইরেকশনে হার্ডওয়ার্ক প্রয়োজন। হুম। যেটা কিন্তু স্যার খুব ভালোই আমাদেরকে গাইড করেছেন। আর রিয়েলাইজেশনটা তোমার কবে এসেছিল যে হ্যাঁ এবার, যে আগের বছর যে র্যাঙ্কটা, ওর পর তুমি কি করেছিলে? কখন বুঝতে হলো যে 2023-এ তুমি তো কিছু তো পড়েছো, হুম, তারপরও র্যাঙ্ক হলো না? তো ওই জায়গাটা বলো, কি তো হয়েছিলটা কি? 23-এর যখন র্যাঙ্ক হলো না, তখন বুঝতে পারলাম যে এক্সাম কি চাইছে আমার কাছ থেকে। ওটা আগে রিড করলাম হুম। যে প্রত্যেকটা এক্সাম আমাদের কাছ থেকে কি চায়, এবং সেই সাপেক্ষে নিজেকে তৈরি করার চেষ্টা করলাম। ইনফ্যাক্ট একটা মোটিভেশন স্যারেরই একটা ভিডিও কাজ করেছিল। মনে নেই সময়টা, বাট স্যার একটা ভিডিও ছিল যেখানে স্যার বলেছিলেন যে আমাদের মতো মিডিল ক্লাস স্টুডেন্ট যারা, তাদেরকে যদি নিজের ফিউচারে যে সিকিউর করতে হয় এবং চেঞ্জ করতে হয় ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল কন্ডিশন। ফ্যামিলি ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তো সেই ক্ষেত্রে এই এক বছরই ইম্পর্টেন্ট। মানে এর পরেও হবে না, এর আগেও হবে না, এই মুহূর্তেই নিজেকে সেই ডিসিশন নিতে হবে যে তুমি সেটার জন্য ক্যাপেবল কিনা। তো কম। স্যারের সেই ভিডিও আমার মধ্যে হুম। এমন মোটিভেট দিয়েছে, তো আমি আর কিছু ভাবিনি, আমি লেগে পড়েছি এর জব, পিছনে। তো তারপরে প্রিপারেশন বলো। 1 ইয়ার ড্রপ আর কোভিড এর পর, তাই না? হ্যাঁ, একটা 1 ইয়ার ড্রপার ছিলাম। মানে একটা মেন্টাল প্রেসার থাকে যে এদিকে জবও নেই, প্লাস জিলেটে যদি র্যাঙ্ক না হয় তাহলে মানে কিছুই থাকবে না নিজের হাতে। তো সেই মুহূর্তে সেলফ স্টাডি করতাম, আর স্যারের কাছে অনলাইন ব্যাচে জয়েনও হয়েছিলাম। তো সেখান থেকে স্যার প্রপার গাইডেন্সও দিতেন, এবং স্যারের ক্লাস, লেকচার, মক টেস্ট সবকিছুই অ্যাটেন্ড করতাম। তো সেইখান থেকেই মানে পুরোপুরি সেটেল হয়েছে আর কি। হুম। এটা মোটামুটি যে পেপার যে টাফনেস, এটা তো বোঝা গেছিল আগের হ্যাঁ, হ্যাঁ, বছরে। হ্যাঁ। তো ওটা কিভাবে হ্যান্ডেল হতো মক টেস্টে মোটামুটি? একদম, একদম। মানে যতটা সেলফ স্টাডি দরকার, হুম। তার থেকেও বেশি মক টেস্ট দরকার। মানে কেন কথা, মানে যেটা বুঝলাম আর কি, নিজে কোন স্টেটে দাঁড়িয়েছি মক টেস্ট না হলে বোঝা যাবে না। কন্টেন্ট নিয়ে কি বলতে চাইছো? অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট মানে যেটা দরকার। হুম, একটা তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা এফটিবিলি তো অনেক কিছু হুম। আছে। তো জিলেটের জন্য এক্স্যাক্টলি কি লাগবে, আর তুমি ওটা পেয়েছিলে কিভাবে এখানে, তোমার মতামত? মেইনলি মানে ডিলেট যে ঘটনাপত্র, সেটা পুরোটাই তো মানে কিছুটা রয়েছে যেটা আপনার এইচএস এর উপরে। হুম। যে জিনিসপত্র হয়তো জিলেটে আপার এইচএস, হুম। যেখানে আমাদের ডিপ্লোমাতে হয় না। ডিপ্লোমাতে হয়ও না, এবং সেই স্ট্যান্ডার্ড আমরা ডিপ্লোমাতে ছুঁতেও পারি না হুম। পড়াশোনায়। তো যে কারণে, এবং এর কোনো পার্টিকুলার বইও হয় না যে আমি পার্টিকুলার বই দেখে বা বই সাজেস্ট করে আমি সেখান থেকে পেয়ে যাব। হুম। কিন্তু মানে স্যারের লেকচার এতটাই গোছানো থাকতো আর কনটেন্ট পূর্ণ থাকতো যে ওর বাইরে আর কিছু দরকার হতো না। ওটাই মানে যদি কেউ করে হুম। প্রপারলি তো এনাফ। আমরা তো বই ছেলে কেউ পড়ে না। তুমি বই নিয়েছিলে কোনো? না। বই টই করা দরকার হয় না। মানে লেকচার নোট হুম, প্লাস কোশ্চেন একদম, সলভিং। একদম। ওইটাই, ওইটাই। আর এই এক্সাম, তোমার এক্সাম টাইমের এক্সপিরিয়েন্স কি? এক্সাম যে দিতে গিয়েছিলে, হুম। তখন ভয় ভয় ছিল যে কালকে এক্সাম, এক্সামের আগের দিনের রাতের কন্ডিশন? এক্সামের আগের দিনে একটু চাপ তো ছিল, কারণ পরের দিন এক্সাম, তো সেটা কি হবে, কারণ ১ বছর ড্রপ গেছে। এক্সাম যদি ভালো হয় তো ঠিক আছে, না হলে ঘরেও একটা চাপ রয়েছে। আর মানে কি হবে ব্যাপারটা? লোকে কথা শোনাবে। কথা তো শোনাবে, অলরেডি শোনাবে। শোনাতো প্রিপারেশনের টাইমে? হ্যাঁ, শোনাতো, এবং সমস্যা যেটা হতো যে কেউ যদি জিজ্ঞেস করে ফেলে, "কি করছো?" কি করছিস? উত্তর এটা নেই, একটা ভালো, কি উত্তর নেই, করছিস? মানে উত্তর বলা নেই। যাবে না, মানে কি করছিস? যদি বলে যে জিলেটে প্রিপারেশন, কেন করছিস? মানে এটা প্রপার কোনো উত্তর থাকতো না আমার। মানে এটা হচ্ছে প্রুভ দেম রং। একদম। রাধে, রাধে।
রাতে রাতে হয়ে গেল। এবার এক্সামের আগে মক টেস্টে মোটামুটি মার্কস কিরকম আসতো? মোটামুটি কনফিডেন্ট ছিল যে এই মার্কস হ্যাঁ, আসছে মানে বলে? আমি বেসিক্যালি আপনার মক হুম, সবকটাই দিয়েছি। হুম, এবার দেওয়ার পরে বুঝতে পারতাম যে কোয়েশ্চেন কোন লেভেলে হতে চলেছে। হুম। মানে কোয়েশ্চেনের প্রতি একটা অনুমান এসে গেছিল যে এটাই হতে চলেছে এবং সেভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো এভারেজ বলব না খুব একটা ভালো হতো, কিন্তু এভারেজ সবসময় থাকতো। এভারেজ থাকতো। আবার এক্সামের মোটামুটি এক্সপেরিয়েন্স ছিল যে এই পেপার থেকে ইজি, হ্যাঁ, হ্যাঁ। অনেকটা ইজি মকের এসেছিল। থেকে পেপার ইজি ছিল। তো কিরকম কমন এসেছিল? ম্যাথামেটিক্স বা ফিজিক্স কমন কতটা এসেছিল? মানে ওখানে গিয়ে প্রবলেম তো হয়নি বেশি? বেসিক্যালি আপনার যা মক হুম, রয়েছে ওটা যদি কেউ পুরোটা করে এবং সেটাকে সঠিকভাবে প্র্যাকটিস করে গাইডেন্সে, তো আশা করি আমার মনে হয় না যে কোনো কোয়েশ্চেন সেখানে মানে পারবে না এমন খুব একটা আননোন। আননোন এরকম নয়। অ্যাট দ্যাট মোমেন্ট টাইমের অভাবে হয়তো সেই হ্যাঁ, মুহূর্তে নামানো যাবে না। কিন্তু আননোন একদম বাইরে থেকে চলে এসেছে, আমি কোয়েশ্চেন দেখিনি কোনো সময়, এরকম হবে না। জিলেট এক্সামটা পুরো টাইম গেম, মানে একদম, একদম, 100 মিনিট 100টা কোশ্চেন, একদম, একটা কোশ্চেনে 2 মিনিট, মানে একটা কোশ্চেন আউট, হ্যাঁ, মানে প্রত্যেকটা কোশ্চেন কেউ যদি 2 মিনিট করে করে তার হুম, মানে তার 50% কোশ্চেন আউট হয়ে গেল, একদম, পারবেই একদম, না। একদম। টাইম গেম, মানে সে মানে ১০০ তোমার, টা কোয়েশ্চেন দেখতেও পারবে হ্যাঁ, না সেখানে। পারবেই না। কন্টেন্ট বুঝতে হবে, শিখতে হবে, টাইমের মধ্যে করতে হবে। হুম, হয়তো পেপার ডব্লিউবিজির মতো টাফ করবেও না, অতটা না করে না, বাট করে ভালোই, কাছাকাছি যায়। হুম। টাইমটা বড় ইম্পর্টেন্ট, ওখানে একটা কোশ্চেনে 2 মিনিট দেয়, এখানে 1 মিনিট। টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট এখানে। যেটার জন্য মক মানে বিশাল নিডি আমার জন্য। আমাদের মোটামুটি কত মক টেস্ট দিয়েছো বা আমাদের এখানে কত হয়েছে আমি আইডিয়া? অ্যাপ্রক্স ২১টা কি ২২টা দিয়েছি। ফুল টেস্ট 25টার মতো হ্যাঁ, হয়েছিল। ফুল টেস্ট ২৫ টার মধ্যে এনাফ ২২টা। করেছো। নেক্সট প্ল্যানিং কি আছে? 42 র‍্যাঙ্ক, লাস্ট ইয়ারে 50 মধ্যে মেকানিক্যাল হয়ে গেছিল, যেখানে সিট কমও ছিল লাস্ট ইয়ারে। তো ইচ্ছা কি আছে? এট মোমেন্ট তো যাদবপুরে মেকানিক্যালেই ভর্তি মেকানিক্যাল, হওয়ার ভর্তি। মেকানিক্যাল ইচ্ছা আছে, আশা করি হয়েও যাবে, এই র্যাঙ্কে হয়ে যাবে মেকানিক্যাল নেওয়ার পর। ফিউচার প্ল্যানিং? তো গিয়ে জেইউর এনভায়রনমেন্ট ফিল নেওয়া, দ্বিতীয়ত নিজের স্টাডি আরো টপ লেভেলে যে নিয়ে যাওয়া। ক্যাম্পাসে ঢুকেছো র্যাঙ্ক কার্ড নিয়ে ঢুকবে? হ্যাঁ, এরকম একটা। ঠিক আছে। তো নেক্সট ইয়ারে যারা দেবে, মানে ড্রপ দিচ্ছে, তাদের জন্য যদি অল্প করে বলতে চাও, কি বলবে? কিভাবে ড্রপার স্টুডেন্টরা বিভিন্ন ডিপ্রেশন থেকে বেঁচে, মানে একটা হুম। প্রপার পড়বে কিভাবে? তো ড্রপারদের বেসিক্যালি যেটা মেন প্রবলেম হয় তার মেন্টালিটি মানে সেভাবে স্ট্রং রাখতে হবে এবং কন্টিনিউয়াসলি তার প্রতি স্টাডি করতে হবে। এমনটা নয় যে আমি একদিন পড়লাম, একদিন ১০ ঘন্টা পড়ে নিলাম, হুম। তারপর দিন ঘুমাচ্ছি, তারপর দিন অন্য কিছু করে বেড়াচ্ছি। ওই জিনিসটা নয়। কনস্ট্যান্টলি যদি কেউ খাটে জিনিসটার পিছনে, আর হ্যাঁ, প্রপার ডাইরেকশনে, তো আই হোপ যে কেউ এটা করতে পারবে। কম্পিটিশন কি আছে জিলে? কি মনে হলো? কম্পিটিশন অত কি আছে? হ্যাঁ, অবশ্যই উপরের দিকে আছে? উপরের দিকে আছে। মানে কেউ যদি গভর্নমেন্ট যদি চায় তাহলে হয়তো সে বলবে যে আমি ৩০ পেলে তো হয়তো হয়ে যাবে। হুম। বাট যদি জেইউ তে থাকতে চায় তাহলে তাহলে ভালো ভালোই কম্পিটিশন, কম্পিটিশন। দিনে দিন বাড়ছে। একদম, একদম। কারণ র‍্যাংক খুব হুম। কমে শেষ হয়ে যায় ওখানে। যেহেতু সিট সীমিত। সিট সীমিত। চলো, অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা করো, আবার দেখা হবে। টাটা, বাই বাই। টাটা। অ্যাজ এ টিচার আমি এক্সাম দিতে গিয়েছিলাম, র্যাঙ্ক 1 এসছে, মার্কস 66.4166। আর টেনশন নয়, আমি কাউন্সিলিংয়ে বসছি না, নো টেনশন। যে র্যাঙ্ক 2 করেছে আমাদের, সে অ্যাকচুয়ালি র্যাঙ্ক 1 এর স্টুডেন্ট। আর ব্যাপার হচ্ছে এইটা শুধুমাত্র এক্সাম দেওয়াটা কিছু হেটার্সদের জন্য, যে যারা বলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কি করে একটা টিচার পড়াতে পারে। তো অনেকে বলতো যে এই র্যাঙ্কগুলো হয়তো স্যার কিনে নিয়েছে, তো নিজেকে তো কেনা যায় না। তো তার জন্য এক্সামটা দেওয়া, বাকি আমার কারো কোনো ওপিনিয়ন নেই। সবাই পড়াশোনা করো, সবাই নিজের জায়গায় থাকো। এবার আমাদের স্টুডেন্ট যারা এসছে আজকে অফলাইনে, সবাইকে এক এক করে ডেকে নিয়ে আসছি। তো আমরা এক একে ইন্ট্রোডিউস করব, যারা আপাতত আজকে এসছে, বাকিরাও আসবে। তো সবার আগে র্যাঙ্ক 2, নাম বলো, কলেজ আর ডিপার্টমেন্ট। আমার নাম সুদীপ্ত ঘোষ, আমার র্যাঙ্ক হচ্ছে 2। আমার নাম টনি, আমার মার্কস এসেছে হচ্ছে 57.67। মৃত্যুঞ্জয় গিরি, র্যাঙ্ক 4, ইডব্লিউএস র্যাঙ্ক 1। তো ফার্স্ট যে আমাদের পেজ ছিল সেখানে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, 4 এক্সট্রা অ্যাড হবে, তো টাইপিং হয়নি। তো 1 2 3 4 6 9 টোটাল 6 জন আছে আন্ডার 10 এ। আমার নাম ময়ূক সেন, আমার র্যাঙ্ক এসছে 6। 9 এমডি একটু প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেমে আছে, তো আমরা নেক্সট এমডি কে নিয়ে আসবো। আমার নাম কুন্তল গোস্বামী। 12 তোমার মার্কস কত? 83। 44.83। আমার নাম সায়ন দাস, আমি বিল ইনস্টিটিউট টেকনোলজি থেকে পাস আউট। আমার নাম্বার এসেছে 44.83। 44.83, 40.83। আমার নাম আয়ুষ সাহা, 16th র্যাঙ্ক করেছি জিলেটে এবছর এক্সামে। আমার নাম নীলাভ ব্যানার্জি, র্যাঙ্ক হচ্ছে 46। আমার নাম সুমিত দণ্ডপাট আর আমার মার্কস এসছে 37, র্যাঙ্ক 54। আমার নাম দীপাঞ্জন ঘোষ, আমার র্যাঙ্ক এসছে 100।